আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুন্দরবন অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুমন হোসেন, সহকারী শিক্ষক, বিজ্ঞান ডুমুরিয়া এনজিসি আইনসিকে মাধ্যমিক বিদ্যালয়। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং কুশলে আছো। আজ নতুন উদ্যোগে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমরা একটি চ্যাপ্টার হাঁটি পার করে শেষ করে ফেলেছি। আশা করি এই চ্যাপ্টার থেকে তোমরা অনেক উপকৃত হয়েছ। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমরা পূর্বেই বলে দিয়েছিলাম, অর্থাৎ আমি পূর্বেই তোমাদেরকে এই চ্যাপ্টারের ধারণা দিয়েছিলাম যে কোন চ্যাপ্টার আমরা পড়াবো। তো আজকের চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ সপ্তম অধ্যায়। খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। তো চলো আমরা কথার মাঝে চলে যাই আমাদের লেসনে, আমাদের পাঠে। আমরা দেরি না করে, এবং তোমরা দ্রুত এই ক্লাসটি কিন্তু শেয়ার করে দেবে। অবশ্যই নিজে দেখো এবং নিজের বন্ধু বান্ধবীদেরকে এটি দেখতে সহযোগিতা করো, তাদেরকে জানাও। সুন্দরবন অনলাইন স্কুল সবসময় তোমাদের সাথেই রয়েছে এবং তোমাদের পড়াশোনা যাতে ব্যাঘাত না ঘটায় তার জন্য সর্বক্ষণ তোমাদের পাশে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের পাঠে চলে যাই। আমরা আমাদের পাঠের বিষয়টি নির্ধারণ করেছি আজকে রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ বা রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়াটি হলো, আমরা অলরেডি এর আগের অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি, তাই নতুন করে ধারণা দিয়ে সময়টি আমি নষ্ট করব না। আমরা শুধু একবার স্মৃতিটা ঝালাই করে আসতে চাই। অর্থাৎ আমরা বলতে চাই যে রাসায়নিক বিক্রিয়া কি, সেটা তোমাদের মনে আছে কিনা। এক্স্যাক্টলি তোমরা যা মিন করছো তাই। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটি হলো যে দুই বা ততোধিক মৌলিক অথবা যৌগিক পদার্থের সমন্বয়ে যে নতুন ধর্ম বিশিষ্ট যৌগ তৈরি হয় যে বিক্রিয়ায়, সেটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এটি সংঘটিত হয়। তো এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটাও কিন্তু আমরা শিখেছিলাম। অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়ায় কি কি বৈশিষ্ট্য ছিল, যে একটা রাসায়নিক বিক্রিয়ায় নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ সৃষ্টি হবে। এরপরে ছিল একটা রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপাদিত বা শোষিত হতে পারে। তারপর 3 নম্বর ছিল যে রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু নতুন করে সৃষ্টি বা ধ্বংস হবে না, অর্থাৎ শুধুমাত্র রূপান্তর হবে মাত্র, এবং বিক্রিয়ক এবং উৎপাদের মোট পরিমাণ সবসময় সমান থাকবে। এটাই ছিল রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য। তো আজকে আমরা চলে যাব রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগে। অর্থাৎ আমরা অলরেডি লিখে দিয়েছি বোর্ডে, তোমরা সাথে সাথে লিখে নিতে পারো যে রাসায়নিক বিক্রিয়াকে 3টি বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা হয়েছে। তো সেই 3টা বিষয়টি কি? একটা হচ্ছে বিক্রিয়ার দিক। বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়, একমুখী এবং উভমুখী। আমরা যেটাকে বলি ইররিভার্সিবল এবং রিভার্সিবল। একমুখী অর্থাৎ ইররিভার্সিবল এবং উভমুখী রিভার্সিবল বিক্রিয়া। 2 নম্বর হচ্ছে বিক্রিয়ার উপর তাপের প্রভাব। এই বিষয়ের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা তাপহারী বিক্রিয়া। 3 নম্বর হচ্ছে ইলেকট্রন স্থানান্তর। সেটাকে আবার 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে রেডক্স এবং নন রেডক্স। রেডক্স অর্থ হচ্ছে জারণ বিজারণ, আর নন রেডক্স হলো জারণ বিজারণ নয় এমন বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একে একে, অর্থাৎ আমরা আজকে আমাদের এই বিষয়টা, এই লেসনে আমরা বিক্রিয়ার দিক এবং বিক্রিয়ার উপর তাপের প্রভাব রেখেছি তোমাদের উপর। এই দুটো বিষয়ের উপরে আমরা আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা সোজাসুজি আলোচনা চলে যাই। নিশ্চয়ই তোমরা এটা লিখে ফেলেছো আমার সাথে সাথে। তো প্রথম আমাদের আলোচ্য বিষয়টি ছিল কি? বিক্রিয়ার দিক। বিক্রিয়ার দিক অনুসারে আমরা বলেছিলাম কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে একমুখী অর্থাৎ ইররিভার্সিবল, এবং উভমুখী রিভার্সিবল। তাহলে একমুখী বিক্রিয়া কাকে বলে আমরা সেটা যদি জেনে আসি।
শিক্ষার্থী বন্ধুরা, আসলে লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার, অনলাইনে আসলে এরকম সময়টা কম থাকে, তার মধ্যে তোমরা কিন্তু এটা প্রশ্নটা কি করবে, আমি উত্তর বললে তোমরা একটু লিখে নেবে, আমি আস্তে আস্তে সংখ্যাগুলো বলবো। আমরা শুধু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, সংখ্যাটা তোমাদেরকে লিখতে হবে। যে একমুখী বিক্রিয়া, যে বিক্রিয়া শুধুমাত্র সম্মুখগামী, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, সেই বিক্রিয়াটিকে আমরা বলবো একমুখী বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একবার বলছি যে যে বিক্রিয়াটি শুধুমাত্র সম্মুখগামী হবে, অর্থাৎ শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, সেটাকে আমরা বলবো একমুখী বিক্রিয়া। যেমন আমরা একটি উদাহরণ দিয়ে যদি আমরা তোমাদেরকে বোঝাই তাহলে এটা হবে। উদাহরণ হচ্ছে, যেমন মনে করো আমরা একটি যৌগ লিখলাম ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই, উত্তাপে বিয়োজিত করি, তাহলে তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। তো এই বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়ক আর এরা হচ্ছে উৎপাদ। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে সাধারণত একটি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। শুধু একমুখী, অর্থাৎ এটাকে আমরা বলি সম্মুখগামী। শুধুমাত্র বিক্রিয়া থেকে উৎপাদে আসবে, বিক্রিয়াটি আর পিছন ফিরে যাবে না, এটাকে বলা হয় সম্মুখগামী বিক্রিয়া। অর্থাৎ এই ক্ষেত্রে একটা শর্ত তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে, বিক্রিয়াটি হতে হবে সবসময় খোলা পাত্রে। বিক্রিয়াটি, একমুখী বিক্রিয়াটি আমরা সবসময় কিসে দেব? খোলা পাত্রে। তাহলে এখানে যে গ্যাসীয় উৎপাদটি তৈরি হবে সেটা বিক্রিয়ার পরিবেশ থেকে কিন্তু উড়ে যাবে। যদি কার্বন ডাই অক্সাইড এখান থেকে উড়ে যায়, আমরা যদি এটা ধরি, তাহলে কিন্তু বিক্রিয়াটিতে শুধু থাকবে ক্যালসিয়াম অক্সাইড, এটা সলিড এবং এটা গ্যাস। তাহলে বিক্রিয়াটি কিন্তু আর পিছনে ফিরে আসবে না। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যদি বায়ুমণ্ডলে চলে যায়, তাহলে ক্যালসিয়াম অক্সাইড থেকে যাবে বিক্রিয়া স্থলে, এটা থেকে আর ক্যালসিয়াম কার্বনেট কিন্তু তৈরি করা সম্ভব হবে না। এই জন্য বিক্রিয়াটি একমুখী হয়ে যাবে। অনুরূপ আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি, যেমন অক্সিজেন। এখান থেকে যদি আমরা তীর চিহ্ন, শুধু একমুখী তীর চিহ্ন দিব, এখান থেকে সরি আমরা ভুল করলাম, এখান থেকে তৈরি, এটা হচ্ছে পানি, এখানে তাপ দেব, তাহলে এখানে তৈরি হবে হাইড্রোজেন প্লাস অক্সিজেন। এখানে যদি আমরা চলে যাই উৎপাদ, তাহলে এটাও কিন্তু গ্যাসীয় উৎপাদ হয় না, অর্থাৎ বিক্রিয়াটি এখানে আর ফিরে আসবে না। বিক্রিয়াটি, এই শর্তটা মনে রাখতে হবে, খোলা পাত্রে বিক্রিয়াটি হতে হবে। এরপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, অর্থাৎ এই ক্ষেত্রে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট, এখানে কিন্তু একটা অবক্ষেপ তৈরি হবে, অর্থাৎ নিচে তলানি পড়বে। এটা সিলভার ক্লোরাইডের অবক্ষেপ বা তলানি বলি আমরা। এই অবক্ষেপটা যদি আমরা এখান থেকে বের করে নিই স্থাপন প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে কিন্তু শুধু বিক্রিয়া করে থাকবে কি সোডিয়াম নাইট্রেট, এটা থেকে কিন্তু এটা তৈরি করা সম্ভব নয়। তাহলে একমুখী বিক্রিয়াটি এভাবেও আমরা তৈরি করতে পারি। এরপরে আমরা সোডিয়াম কার্বনেটের কথা যদি বলি, সোডিয়াম কার্বনেট প্লাস HCl, এর সাথে বিক্রিয়া করবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। বিক্রিয়ার পরিবেশ থেকে যদি কার্বন ডাই অক্সাইড উড়ে যায়, অর্থাৎ তিনটে উৎপাদ তৈরি হয়েছে, এই একটি উৎপাদ যদি চলে যায়, তাহলে এই দুটো দিয়ে কিন্তু এটা আর তৈরি করা সম্ভব নয়। তাই বিক্রিয়াটি কিন্তু একমুখী হয়ে যাবে। এরপরে আরো একটি বিক্রিয়া আমরা চেক করতে পারি, একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। এটাকে যদি উৎপাদন করি, তাহলে হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। অর্থাৎ এখানে আমরা সমতা করে, আমরা আগের চ্যাপ্টারে সমতা শিখেছি, আমি কোনোটাই সমতা করছি না, তোমরা সমতাটা করে নিই। তাহলে পটাশিয়াম ক্লোরাইড এখানে এটা সলিড আকারে থাকবে বা সলিড আকারে থাকবে, আর অক্সিজেন যদি বিক্রিয়ার পরিবেশ থেকে উড়ে যায়, তাহলে কিন্তু বিক্রিয়াটি আর পিছনের দিকে ফিরে আসবে না। অর্থাৎ একটা মূল বিষয়টা হলো যে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটি শুধু বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে, এখানে ফিরে আসবে না। এর মূল বিষয়টা কেন, যে
এখানে এমন কিছু পদার্থ তৈরি হবে উৎপাদে যে পদার্থটি বিক্রিয়ার পরিবেশ থেকে যাদেরকে আলাদা করা যাবে। তো দেখেন গ্যাস তৈরি হয়েছে, গ্যাসটা যদি উড়ে চলে যায় তাহলে আর বিক্রিয়াটি পিছনের দিকে আসবে না, অর্থাৎ শুধু ক্যালসিয়াম অক্সাইড দিয়ে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা যাবে না। এখানে দেখছি আমরা যে সিম্বল ক্লোরাইডের একটা অদক্ষেপ পড়েছে, যদি অদক্ষেপটা বিক্রিয়ার পরিবেশ থেকে আমরা বের করে নিয়ে আসি তাহলে কিন্তু আর বিক্রিয়াটি পূর্ব অবস্থায় ফিরে যাবে না। তাহলে আমরা দেখলাম এটা একমুখী বিক্রিয়া। এখন আমরা আসুন কিভাবে এটা উভমুখী বিক্রিয়া সংঘটিত করা যায়। উভমুখী বিক্রিয়াটি অবশ্যই এখানে খোলা পাত্রের জায়গায় আমাদের বদ্ধ পাত্র নিতে হবে। বিক্রিয়াটি বদ্ধ পাত্রে সংঘটিত হবে। বদ্ধ পাত্রে যদি বিক্রিয়াটি সংঘটিত হয় তাহলে আমাদের সেই বিক্রিয়াটা কেমন হবে, আমাদের বিক্রিয়াটি দেখতে কেমন হবে। এই বিক্রিয়াটি যদি বদ্ধ পাত্রে হয় তাহলে বিক্রিয়াটি আবার পিছনের দিকে ফিরে আসবে, অর্থাৎ এটা হয়ে যাবে পশ্চাৎগামী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, একমুখী বিক্রিয়ার সংজ্ঞাটি আমি বলেছি, তোমরা একটু চিন্তা করো যে উভমুখী বিক্রিয়া কাকে বলতে পারে। আমরা এইটা দিয়ে উভমুখী বিক্রিয়ার সংজ্ঞাটি বলতে পারবো কেন, একটু তোমরা চিন্তা করে বলো। হ্যাঁ, তোমরা যা চিন্তা করেছো সেটি আমার সাথে জাস্ট মিলে যায় কিনা তোমরা একটু খেয়াল করে দেখো। যে আমরা যদি এবার বলি যে বিক্রিয়াটি সম্মুখ এবং পশ্চাৎগামী, অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত করা যায়, সেই বিক্রিয়াটিকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া। তাহলে ক্যালসিয়াম কার্বনেটটাকে আমরা বদ্ধ পাত্রে নিয়ে, অর্থাৎ একটা পাত্র আবদ্ধ করে সেখানে যদি ক্যালসিয়াম কার্বনেট নিয়ে আমরা উত্তপ্ত করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, বিক্রিয়াটি সম্মুখগামী। কিন্তু আমরা যদি উত্তাপটিকে অপসারণ করি, অর্থাৎ উত্তাপকে যদি না দিই, ঠান্ডা করি আমরা এরপরে এই বিক্রিয়ার পরিবেশটাকে, তাহলে এই উৎপাদ থেকে আস্তে আস্তে আবার ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে আবার যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে, অর্থাৎ বিক্রিয়াটি কিন্তু পশ্চাৎ দিকে চলে আসবে। তাহলে আমরা দেখলাম বিক্রিয়াটি কিন্তু সম্মুখগামী এবং পশ্চাৎ উভয়গামী করা সম্ভব। ফলে এই বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া। আমরা আরও কিছু উদাহরণ উভমুখী বিক্রিয়া করে ফেলি, যেমন আয়রন প্লাস পানি। এই বিক্রিয়াটা আমরা উভমুখী চিহ্ন দিয়ে দেব। বিক্রিয়াটিতে যদি 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া হয়, 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা হচ্ছে স্টিম, আমরা স্টিম চালানো করবো, অর্থাৎ বাষ্প চালানো করবো আয়রনের মধ্যে, তাহলে এখানে তৈরি হবে ফেরোসফেরিক অক্সাইড প্লাস 4 হাইড্রোজেন। আমরা শুধু হাইড্রোজেন বলতে পারি, সমতা নয় বলি। এটা হচ্ছে ফেরোসফেরিক অক্সাইড, ফেরোসফেরিক অক্সাইড। তাহলে এখান থেকে কিন্তু আবার যদি 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটার সাথে বিক্রিয়া করে এটা তৈরি হবে। যদি আমরা টেম্পারেচারটা অপসারণ করি, অর্থাৎ থেকে ঠান্ডা করতে দিই, তাহলে কিন্তু আবার বিক্রিয়াটি পূর্বের অবস্থানে ফিরে আসবে, অর্থাৎ পিছনের দিকে ফিরে আসবে। তাহলে বিক্রিয়াটি উভমুখী হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যতগুলো বিক্রিয়াটি একমুখী দেখাইছি, সবগুলো বিক্রিয়াটি বদ্ধ পাত্রের শর্তে বিক্রিয়াটি পিছনের দিকে নেওয়া সম্ভব। তাহলে আমরা এখন যে প্রশ্নটায় যাব সে প্রশ্নটা হচ্ছে কিভাবে উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায়। আমাদের প্রশ্ন, কিভাবে উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রথম যে উদাহরণটি আমরা একমুখীর উদাহরণ দিয়েছি সেখানে কিছুটা কনসেপ্ট পেয়েছো যে উভমুখী বিক্রিয়াকে আমরা কিভাবে একমুখী করব। তোমরা একটু চিন্তা করো যে আসলে কিভাবে করা যায়। ইয়াস, আমরা এভাবে করতে পারবো, তাই না? যে যদি উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে চাই তাহলে আমরা বিক্রিয়াটি কিসে দেবো? খোলা পাত্রে দেবো। ইয়েস, আমরা নাম্বার 1 কিভাবে করা যায়। নাম্বার 1, বিক্রিয়া খোলা পাত্রে সংঘটিত করে
যদি কোনো বিক্রিয়াকে খোলা পাত্রে সংগঠিত করি, অর্থাৎ মুখ কোনো পাত্রের ঢাকনা নেই, সেরকম পাত্রে যদি আমরা কোনো বিক্রিয়া করাই, তাহলে বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়াটিকে একমুখী করা যাবে। অর্থাৎ আমরা আগে যে বিক্রিয়াটি উদাহরণ দিয়েছিলাম সেটি, এটিকে যদি আমরা উৎপাদ্য করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। অর্থাৎ এখানে যদি খোলা পাত্রে আমরা সংগঠিত করেছি, বিক্রিয়াটি খোলা পাত্রে সংগঠিত করি, তাহলে কার্বন ডাইঅক্সাইড চলে যাবে, বিক্রিয়াটি আর পিছনের দিকে ফিরে আসবে না। তাহলে নাম্বার আমরা দেখলাম খোলা পাত্রে বিক্রিয়া সংগঠিত করে। এবার হচ্ছে নাম্বার 2। উদাহরণ দেখলেই বুঝতে পারবো। উদাহরণ আমরা একটু আগে বলেছি যে বিক্রিয়ার পরিবেশ থেকে, বিক্রিয়াজাত কোনো পরিবেশ থেকে অদক্ষেপকে আলাদা করে আমরা এইভাবে দিব। বিক্রিয়াজাত হতে বা বিক্রিয়াজাত অদক্ষেপকে পৃথক করে, বিক্রিয়াজাত অদক্ষেপকে পৃথক করে। অর্থাৎ আমরা এখানে যে উদাহরণটা দিয়েছিলাম যে সোডিয়াম নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, তাহলে এই বিক্রিয়াটি একমুখী হয়ে যাবে কখন? যখন এই সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া করবে, সোডিয়াম আর নাইট্রেট বিক্রিয়া করে সিলভার আর ক্লোরাইড প্লাস সিলভার ক্লোরাইড, এটা একটা অদক্ষেপ পাত্রের তলায় পড়বে। সেটাকে যদি আমরা ছাঁকন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করে ফেলি, তাহলে সিলভার ক্লোরাইডটা আলাদা হয়ে গেলে সোডিয়াম নাইট্রেট দিয়ে আর এই দুটো যৌগ তৈরি করা যাবে না। তাহলে আমরা নাম্বার 2 দেখলাম। এইবার নাম্বার 3 এটা একটু আলাদা হবে, আমরা 3টা একটু দেখব। নাম্বার 3 হচ্ছে যে বিক্রিয়া প্রাপ্ত উৎপাদকে একটি উৎপাদকে সরিয়ে দিল। উৎপাদকে রাসায়নিকভাবে সরিয়ে দিল। আমরা রাসায়নিকভাবে কথাটি দেখি, রাসায়নিকভাবে সরিয়ে দিল। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে মনে হতে পারে যে 2 নম্বরটা আর 3 নম্বরটার বিষয়টি আসলে কিন্তু তা না। 2 নম্বরটা কি অদক্ষেপ করেছিল, সেই অদক্ষেপকে আমরা পৃথক করেছি, কিন্তু এখানে এই বিক্রিয়া প্রাপ্ত উৎপাদের মধ্যে কোনো অদক্ষেপ করবে না। এই জন্য সেখান থেকে আমরা কিভাবে একটি উৎপাদকে পৃথক করলে বিক্রিয়াটি একমুখী হয়ে যাবে। তাহলে আমরা একটি বিক্রিয়া দেব, সেই বিক্রিয়াটি দেখো CH3 COO2H5, এই যৌগটার নাম হচ্ছে একটা এস্টার যৌগ। এটি হচ্ছে এস্টার যৌগ। এই এস্টার যৌগকে যদি আমরা আত্মবিশ্লেষণ করি, পানির সাথে যদি বিক্রিয়া দিই, তাহলে বিক্রিয়াটি তৈরি হবে। এখানে পানির H+ এবং OH-, আর এখান থেকে এইটুকু মাইনাস হবে, এইটুকু হবে প্লাস। এই প্লাসটা চলে যাবে কোথায়? এই মাইনাসের সাথে, আর এই মাইনাসটা চলে যাবে প্লাসের সাথে। তাহলে তৈরি হবে CH3 COOH, আর তৈরি হবে C2H5OH, C2H5OH। এখানে যেটা তৈরি হলো, এটা একটি অ্যাসিড, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর এটা হচ্ছে ইথানল। শিক্ষার্থী বন্ধুরা, এস্টারকে পানির সাথে বিক্রিয়া দিলে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি হয়। দেখো এখানে একটা অ্যাসিড তৈরি হয়েছে। যদি আমরা এই দুটোই যদি লিকুইড অবস্থায় থাকে পরিবেশে, তোমরা খেয়াল করো যে এস্টার থেকে পানির সাথে বিক্রিয়া, এস্টারকে পানির সাথে বিক্রিয়া যে দুটো উৎপাদ তৈরি হলো, দুটোই যদি লিকুইড আকারে অর্থাৎ তরল আকারে যদি থাকে, তাহলে দুটো তরল থেকে একটি তরলকে পৃথক করা কিন্তু একটু মুশকিল। এই জন্য এমন একটা পরিবেশ তোমাকে সৃষ্টি করতে হবে যাতে এখানে একটি অদক্ষেপ তৈরি হয়। আমরা আগেই বলেছি অদক্ষেপ তৈরি হলেই কিন্তু আমরা একটা উৎপাদকে পৃথক করে নিতে পারবো। তাহলে এমন একটা বিক্রিয়া দিতে হবে। তাহলে এখানে তৈরি হয়েছে কি অ্যাসিড। যদি আমরা অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া দিই,
তাহলে কিন্তু একটি লবণ তৈরি হবে, আর লবণটা পাত্রের তলায় পড়লে সেটা কিন্তু অধক্ষে পড়বে এবং আমরা সেটা পৃথক করতে পারবো। তাহলে এই যে বিক্রিয়ার দুটো উৎপাদ তৈরি হলো, এর মধ্যে আমরা কি করতে হবে, একটা পদার্থ যোগ করতে হবে। তাহলে এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যোগ করি বা যে কোনো ক্ষার যোগ করি, তাহলে তৈরি হবে CH3 COONA প্লাস পানি, অর্থাৎ এইচ আর এই OH মিলে যাবে আর সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, তাহলে সোডিয়াম অ্যাসিটেট তৈরি হবে। এটা একটি লবণ, লবণটার নাম কি, সোডিয়াম অ্যাসিটেট লবণ, সোডিয়াম অ্যাসিটেট লবণ প্লাস পানি তৈরি হবে। তাহলে এই লবণটা কিন্তু একটা কি করবে, অধক্ষে পড়বে পাত্রের তলায়। তাহলে আমরা এবার কিন্তু যখন অধক্ষে পড়বে তখন কি হবে, আমরা যদি টোটাল বিক্রিয়াটি এবার দেখি, আমরা যোগ করে দিই, তাহলে যেটা তৈরি হবে CH3 COO C2H5 প্লাস, তাহলে এই পাশে পানি, এই পাশে পানি আছে, তাহলে পানি পানি চলে যাবে এখান থেকে দুই পাশ থেকে, আর এখানে দেখো অ্যাসিটিক অ্যাসিড আছে, এখান থেকে অ্যাসিটিক অ্যাসিড চলে যাবে, তাহলে থাকলো এখানে স্টার আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তৈরি করলো কি C2H5 প্লাস C2H5 প্লাস OH প্লাস CH3 COO, অর্থাৎ একটা লবণ একটা লবণ। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গা এই দুটো কিন্তু আর এই পরিবেশে ফিরে আসবে না। অর্থাৎ আমরা প্রথমে যে বিক্রিয়াটি করেছিলাম, একটা জিনিস খেয়াল করো, আমরা এস্টার এবং পানি বিক্রিয়া করেছিলাম, তাহলে এস্টার আর পানি বিক্রিয়া করে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি করেছি, এর ভিতরে আমরা কস্টিক সোডা দেওয়ার পরে লবণ এবং পানি তৈরি হয়েছে। এখন এই দুটো বিক্রিয়াকে যদি আমরা অ্যাড করি, তাহলে বিক্রিয়াটা লাস্ট পজিশন দেওয়া হয়, এস্টার ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল এবং একটা লবণ তৈরি করেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম যে বহুমুখী বিক্রিয়াটি ছিল এস্টারের সাথে পানির বিক্রিয়া, এটা তৈরি হবে, আবার এটা থেকে এইটা আসবে, কিন্তু এক্স্যাক্টলি লাস্টে কি হবে, এস্টার কস্টিক সোডা অ্যালকোহল সোডিয়াম অ্যাসিটেট, অর্থাৎ আমরা কিন্তু আর পানি পেলাম না, বা এই যৌগটা কিন্তু আর ফেরত পাবো না, অর্থাৎ বিক্রিয়াটি কিন্তু সর্বসাকুল্যে একমুখী হয়ে গেল। তাহলে এভাবে আমরা একটি বিক্রিয়াকে এই তিনটা প্রসেস অবলম্বন করে আমরা একটি উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারবো। সেক্ষেত্রে আমরা এখন চলে যাব, এই বিষয়টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা লিখে নিতে পারো এবং নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব যে কিভাবে আমরা কিভাবে একটা অন্য একটা আমরা যে রাসায়নিক বিক্রিয়া আরেকটা শ্রেণী বিভাগ করেছিলাম, সেটা হচ্ছে বিক্রিয়ার উপর তাপের প্রভাব। বিক্রিয়ার উপর তাপের প্রভাবের উপর ভিত্তি করে এর উপর ভিত্তি করে বিক্রিয়াটি সাধারণত দুই ধরনের ছিল, একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা হচ্ছে তাপহারী। তো শিক্ষার্থী বন্ধুরা, তাপ উৎপাদী নিশ্চয়ই তোমরা এই বিষয়টার মধ্যে এই সংজ্ঞাটা কিন্তু লুকায়িত। তাপ উৎপাদী অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা বেড়ে যাবে। বিষয়টি আমি আর একটু ক্লিয়ার করি তোমাদের, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, কারা উৎপন্ন করবে, যারা বিক্রিয়া করবে তারাই কিন্তু তাপ উৎপন্ন করবে। যদি তাপ উৎপন্ন করে তাহলে কি হবে, বিক্রিয়ার পরিবেশের তাপমাত্রাটি বেড়ে যাবে, তাহলে সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপহারী ঠিক এর উল্টো, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ শোষিত হবে, কারা শোষণ করবে, বিক্রিয়করা তাপ পরিবেশ থেকে শোষণ করে নেবে, তাহলে পরিবেশের টেম্পারেচারটা কি হয়ে যাবে, কমে যাবে, তাহলে সেই বিক্রিয়াটিকে আমরা বলবো তাপহারী বিক্রিয়া। সংজ্ঞাটিকে আমরা এভাবে বলতে পারি যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায় তাকে তাপ উৎপাদী, এবং যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় এবং বিক্রিয়ার পরিবেশের টেম্পারেচার বা তাপমাত্রাটি কমে যায় তাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। এখন আমরা এই তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার
কিছু উদাহরণ আমরা জানব। তবে আরেকটা বিষয় তোমাদেরকে জেনে রাখি, যদিও এই বিষয়টি আমরা অষ্টম অধ্যায়ে আলোচনা করব। কোন বিক্রিয়াটি তাপ উৎপাদী আর কোন বিক্রিয়াটি তাপ হারি সেটা বোঝানোর জন্য একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ডেল্টা এইচ। ডেল্টা এইচ মানে হচ্ছে বিক্রিয়া তাপ। মানে কোনো এক মোল পরিমাণ কোনো পদার্থ কী পরিমাণ তাপ শোষণ করলো বা কী পরিমাণ তাপ বর্জন করলো, সেটাই হচ্ছে বিক্রিয়া তাপ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি যে এক মোল পরিমাণ কোনো পদার্থ কী পরিমাণ তাপ শোষণ বা বর্জন করলো, সেটাই হলো বিক্রিয়া তাপ। তাহলে বিক্রিয়া তাপকে আমরা প্রকাশ করব কি দিয়ে? ডেল্টা এইচ দিয়ে। ডেল্টা এইচ হচ্ছে বিক্রিয়া তাপ, অর্থাৎ কি পরিমাণ তাপ শোষণ এবং বর্জন করবে সেটা নির্ধারণ করাটাই হচ্ছে ডেল্টা এইচ। যদি ডেল্টা এইচ এর মানটা, ডেল্টা এইচ যদি পজিটিভ নয় নেগেটিভ হয়, ডেল্টা এইচ এর মানটা যদি নেগেটিভ হয়, তাহলে ওই বিক্রিয়াটি হবে তাপ উৎপাদী। আর ডেল্টা এইচ এর মানটা যদি প্লাস হয়, তাহলে এই বিক্রিয়াটি হবে তাপ হারি। আমরা শুধু এই চ্যাপ্টারে এইটুকুই জানবো যে তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, বিক্রিয়া অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাবে, তাপ হারি বিক্রিয়ার তাপ কমে যাবে, বিক্রিয়া পরিবেশের তাপ শোষিত হবে এবং বিক্রিয়া পরিবেশের তাপ কমে যাবে। ডেল্টা এইচ এর দ্বারা বিক্রিয়া তাপকে নির্দেশ করে, অর্থাৎ একটা বিক্রিয়া কি পরিমাণ তাপ শোষণ বা বর্জন করবে সেটাই ডেল্টা এইচ বা বিক্রিয়া তাপ। ডেল্টা এইচ এর মান ঋণাত্মক হলে সেটা তাপ উৎপাদী এবং ডেল্টা এইচ এর মান ধনাত্মক হলে সেটি তাপ হারি। তাহলে এখন চলো আমরা কিছু তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়ার উদাহরণ লিখে ফেলি। আমরা ধাপে ধাপে কিছু উদাহরণ লিখে ফেলবো আস্তে আস্তে। মিথেন প্লাস অক্সিজেন, এগুলো সব লিখতে হবে তোমাদের, তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্লাস বিক্রিয়া কিন্তু প্রত্যেকটা সমতা করতে হবে। তোমরা সমতাটা করে নিও যেহেতু পারো। এখানে ডেল্টা এইচ হলো 890 মাইনাস 890 কিলোজুল পার মোল। 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন 2NH3, ডেল্টা এইচ হলো মাইনাস 92 কিলোজুল পার মোল। অনেক তাপ উৎপাদী বিক্রিয়া আছে, আমাদের এমসিকিউর জন্য কিন্তু এই তাপ উৎপাদী বিক্রিয়াটি খুব তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়াটি খুব জরুরি এবং তোমাদের লিখে নেওয়া খুবই জরুরি এবং কিন্তু হবে, তোমরা লিখে নেবে। আমরা এখানে মিথাইল ক্লোরাইড প্লাস সব বিক্রিয়া কিন্তু তোমাদের বইতে পাবে না তোমরা, এই জন্য এগুলো লিখে নেবে তোমরা। ডেল্টা এইচ এর মান অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম মিথাইল ক্লোরাইড প্লাস এইচ সেল, এখানে মাইনাস 99 কিলোজুল পার মোল। 4 নম্বর ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে তাপ উৎপাদী বিক্রিয়া ডেল্টা এইচ হলো মাইনাস 63.95 কিলোজুল পার মোল। 5 নম্বর সালফার প্লাস অক্সিজেন সমান সালফার ডাইঅক্সাইড, ডেল্টা এইচ সমান মাইনাস 296 পয়েন্ট হচ্ছে 90 কিলোজুল পার মোল। আমরা এটা একটু নিচে দিয়ে আমাদের 6 নম্বর লিখে নেব সবগুলো। কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন সমান মিথানল, ডেল্টা এইচ এর মান হচ্ছে মাইনাস 95.05 কিলোজুল পার মোল। 7 নম্বর H2 প্লাস I2 সমান 2HI, ডেল্টা এইচ সমান মাইনাস 52 কিলোজুল পার মোল। এরপর হচ্ছে 8 PCl3 প্লাস Cl2 সমান PCl5, ডেল্টা এইচ সমান
কিলোজুল পার মোল। এছাড়া সকল প্রশমন বিক্রিয়া, শিক্ষার্থী বন্ধুরা প্রশমন বিক্রিয়া সম্পর্কে কি নতুন করে বলা লাগবে? সকল প্রশমন বিক্রিয়া কিন্তু তাপ উৎপাদী, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করার বিক্রিয়াটি সবগুলো কিন্তু তাপ উৎপাদী। তো এখানে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যদি বিক্রিয়া করে, তীব্র তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ার প্রশমন তাপ অর্থাৎ ডেল্টা এস কিন্তু -57.58 কিলোজুল পার মোল। এটা কি? তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপ ডেল্টা এস এর মান হচ্ছে আমরা 57.58 কিলোজুল পার মোল লিখতে পারি। তো আমরা অনেকগুলো তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ লিখেছি। এখন আমরা ডেল্টা এইচ দিয়েই শুধু কিন্তু বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়াকে বুঝবো না, আমরা এরকম কিছু থাকলেও কিন্তু তাপ উৎপাদী বুঝবো। আশা করি তোমরা এই আমার সাথে সাথে বিক্রিয়াগুলো লিখে নিয়েছো। যদি লাস্ট টাইমের সুযোগ না থাকে তাহলে অবশ্যই পরে লিখে নেবে। আমি একটি তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ লিখি যে এই তাপ উৎপাদী বিক্রিয়া এইভাবে থাকতে পারে যে মাইনাস কার্বন প্লাস অক্সিজেনের আমরা যে একটা লিখি যে সালফার প্লাস অক্সিজেন সমান সমান মাইনাস তাপ ইকুয়াল টু সালফার ডাইঅক্সাইড। এটি তাপ উৎপাদী বিক্রিয়া, এটি কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া। আবার এইভাবে থাকতে পারে সালফার অক্সিজেন সমান সমান সালফার ডাইঅক্সাইড প্লাস তাপ, এরপরে সালফার প্লাস অক্সিজেন সমান সমান সালফার ডাইঅক্সাইড। এইখানে ডেল্টা এইচ সমান সমান থাকবে মাইনাস 296.99। সেক্ষেত্রে বন্ধুরা আমরা যে তাপ উৎপাদী বিক্রিয়াগুলো লিখলাম, যে তাপ উৎপাদী বিক্রিয়াগুলো লিখেছি সবগুলো বিক্রিয়ায় আমি এই তিনটা অপশন লিখতে পারি। আমরা বিক্রিয়কের সাথে মাইনাস তাপ বিক্রিয়া থেকে কাজ ছেড়ে দেবে সেটা লিখতে পারি, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। সালফার প্লাস অক্সিজেন সালফার ডাইঅক্সাইড প্লাস তাপ, এটি তাপ উৎপাদী বিক্রিয়া। সালফার ডাইঅক্সাইড ডেল্টা এইচ এর মান দিয়ে দেবে। অর্থাৎ এই যে তাপটা লিখেছি এই তাপটার এখানে কিন্তু এই তাপটা থাকবে, এই তাপটা কিন্তু এখানে থাকবে। এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা আমরা তাপহারী বিক্রিয়া সম্পর্কে জানবো। তাপহারী বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় বিক্রিয়করা তাপ শোষণ করে এবং পরিবেশের তাপমাত্রা কমে যায় সেই বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়ায় বিক্রিয়করা পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে, অর্থাৎ বিক্রিয়ক কি করবে? পরিবেশ থেকে তাপ নেবে, মানে প্লাস করবে এবং পরিবেশের তাপমাত্রাটা হ্রাস পাবে। তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলবো তাপহারী বিক্রিয়া। চলো আমরা কিছু তাপহারী বিক্রিয়ার উদাহরণ লিখি। NH3 সমান N2 প্লাস 3H2, ডেল্টা H সমান সমান প্লাস 92 কিলোজুল পার মোল। এরপরে আমরা নাইট্রোজেন প্লাস অক্সিজেন সমান নাইট্রিক অক্সাইড, ডেল্টা H এর মান প্লাস 180 কিলোজুল পার মোল। N2 প্লাস O4, N2O4 নাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড নাইট্রোজেন প্লাস অক্সিজেন, ডেল্টা H প্লাস 51.3 কিলোজুল পার মোল। এরপরে PCl5 এবং PCl3 প্লাস Cl2, তাহলে ডেল্টা H এর মান হবে 137.76 কিলোজুল পার মোল। ক্যালসিয়াম কার্বনেট সমান ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, ডেল্টা এইচ এর মান হবে 176.8 কিলোজুল পার মোল। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এই যে বিক্রিয়করা, এই বিক্রিয়করা কি করবে? পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে, এই জন্য আমরা ডেল্টা এইচ এর মান প্লাস দিয়েছি। অর্থাৎ বিক্রিয়করা যদি তাপ গ্রহণ করে তাহলে ডেল্টা এইচ প্লাস, আর বিক্রিয়করা তাপ ছেড়ে দিলে ডেল্টা এইচ মাইনাস হবে। এটা ছিল তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। এখন চলো একটি তাপহারী বিক্রিয়াকে কয়ভাবে লেখা যায়
আমরা সেটা শিখে আসি। এটি একটি একভাবে লিখে আছে যে অ্যামোনিয়া শুধু বিক্রিয়া উৎপাদে আছে এবং ডেল্টা এস থেকে আলাদা আছে। এই তাপটা কিন্তু যদি আমরা এই বিক্রিয়া উৎপাদের মধ্যে দেখাই তাহলে এভাবে লিখতে পারবো, অ্যামোনিয়া প্লাস তাপ পরিবেশ থেকে প্লাস করতেছে কিলোজুল পার মোল সমান নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন। এরপরে অ্যামোনিয়া সমান নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন প্লাসটা বসে দিলে আমরা -92 কিলোজুল পার মোল। অর্থাৎ একটি তাপীয় বিক্রিয়াকে আমরা এই তিনভাবে লিখতে পারি। আমরা আগেও দেখিয়েছি যে তাপ উৎপাদী বিক্রিয়া কিন্তু এই তিনভাবে লেখা যেতে পারে একটা বিক্রিয়াকে। তো সেক্ষেত্রে বন্ধুরা এই ছিল আমাদের আজকের টপিকস, অর্থাৎ আমরা রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগের যে তিনটা দিকের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা হয়েছে তার দুটো দিক সম্পর্কে আমরা দুটো বিষয় সম্পর্কে আলোচনা করেছি, একটা বিক্রিয়ার দিক আর একটা বিক্রিয়ার উপর তাপের প্রভাব। তো এই বিক্রিয়াগুলো তোমরা বারবার বাসায় প্র্যাকটিস করবে, এখান থেকে এমসিকিউ তোমরা পেয়ে যেতে পারো। ডেল্টা এস এর মানগুলো মুখস্থ রাখবে, কোনটি তাপ উৎপাদী কোনটি তাপহারী বিক্রিয়া, এগুলো সবগুলো ভালোভাবে মুখস্থ করে কয়েকবার খাতায় লিখবে, তাহলে ভালো করবে। আশা করি ক্লাসটি ভালো লেগেছে এবং আগামীতে আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।